দেশের চলমান পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই অবস্থায় তার দায়িত্বে থাকার প্রয়োজনীয়তা আছে কিনা তা নিয়ে সহকর্মীদের সঙ্গে আলাপ করেছেন তিনি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার রাজীব আহমদ, আর সঙ্গে আছি শাহাদাত তনিম। রাজীব আহমদ, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষোভ কেন? রাতভর ফেসবুকে আমরা দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তার পদত্যাগ নিয়ে একটি গুঞ্জন চলছে। কি ঘটেছে আসলে? আসলে তো এটি গুঞ্জনের কিছু নেই, এটি ঘটনা সত্য। গতকাল যে উপদেষ্টা পরিষদের সভা হয়েছে, প্রথম তো 1 ঘন্টা নির্ধারিত সভা, তারপর যারা সচিব থাকেন ক্যাবিনেটের বৈঠকে, সচিব এবং উপদেষ্টারা থাকেন, সচিবদেরকে বের করে শুধু উপদেষ্টা নিয়ে প্রধান উপদেষ্টা প্রায় একটানা 4 ঘন্টা অনির্ধারিত বৈঠক করেছেন। তো ওইখানে উনি ওনার নানান ক্ষোভ হতাশার কথা বলেছেন এবং বলেছেন যে পরিস্থিতি এই জায়গায় গিয়েছে, উনি আর থাকতে চান না। ওনার যেই প্রধান যে কথাটি, সেটি হচ্ছে যে সরকার কোনো কাজ স্বাধীনভাবে করতে পারছে না। সরকার যাই করতে চাচ্ছে, কোনো না কোনো জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, বাধা তৈরি করা হচ্ছে। সে কারণে উনি থাকতে চান না, 1 নাম্বার। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে এই সরকারের একটা অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে, অন্যতম না ঠিক প্রধান দায়িত্ব হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন করা। তো ডক্টর ইউনূস গতকাল ওনার যে ক্যাবিনেট মিটিং ছিল, ওইখানে তিনি বলেছেন যে তিনি আশঙ্কা করছেন যে নির্বাচন সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না। তো তিনি এটিও বলেছেন যে নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে একজন নোবেল বিজয়ী হিসেবে তার যে সম্মান, সেটি আর সারা পৃথিবীর কাছে থাকবে না। একটি বিতর্কিত নির্বাচন হলে এই দায় তাকে নিতে হবে, তিনি এই দায় নিতে চান না। এ কারণে তিনি পদত্যাগ করতে চান। তারপর তিনি ওনার সহকর্মীদের কাছে একে একে জানতে চেয়েছেন যে তাদের কি অভিমত। তো ওইখানে প্রায় সকল উপদেষ্টা, প্রায় সকলে এক সুরে বলেছেন যে তারাও কাজ করতে পারছেন না। যেখানেই কাজ করতে যাচ্ছেন, সেখান থেকেই কোনো না কোনো সমস্যা হচ্ছে। যেমন সমস্যা কে করছে? 1 নম্বর বিষয় যেটা হচ্ছে যে এখানে একাধিক রকম সমস্যা আছে। একটি হচ্ছে মব, একটি সমস্যা আছে। সরকার ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে গেলে দেখা যাচ্ছে মব এসে এমন কিছু করছে যেটা ঠেকানো যাচ্ছে না। কেউ এক জায়গায় 20 জন 50 জন লোক জমায়েত হয়ে বলছে যে অমুক আওয়ামী লীগের, ওকে ধরো, ওকে মারো, সেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। আবার যারা করছে তারা সরকারের সমর্থক, তাদেরকেও কিছু বলা যাচ্ছে না। 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে যে এই পরিমাণ আন্দোলন গত 8-9 মাসে হয়েছে। আন্দোলনের সংখ্যা প্রায় 3 শতাধিক আন্দোলন হয়েছে গত 9 মাসে। আপনি গত সপ্তাহটি যদি দেখেন, ঢাকায় প্রতিদিন 6টি-7টি করে আন্দোলন হয়েছে, প্রতিদিন। দেখেন সরকার এনবিআর বিলুপ্ত করেছে, রাজস্ব ব্যবস্থাকে 2 ভাগে ভাগ করেছে, রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব বাস্তবায়ন বিভাগ। এটিও ক্যাবিনেটে উঠেছিল যে রাজস্ব নীতি এবং রাজস্ব বাস্তবায়ন বিভাগ যেটি ভাগ সরকার করলো, ব্যবস্থাপনা বিভাগ, এটি সরকারের সিদ্ধান্ত। যারা এনবিআর কাজ করে তারা সবাই সরকারি চাকরিজীবী, সরকারি কর্মচারী। সরকারি সিদ্ধান্তের বিরোধিতা তারা করতে পারে না আইনত, চাকরিবিধি অনুযায়ী তাদের কোনো সুযোগই নেই। কিন্তু দেখা যাচ্ছে যে তারা কর্মবিরতি করছে, অসহযোগ আন্দোলন করছে। তো সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারতেছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই পরিস্থিতিতে সরকারের থাকা উচিত কিনা, সেটি উপদেষ্টারা বলেছেন যে এই পরিস্থিতিতে আসলে কন্টিনিউ করার মতো সুযোগ নেই, কারণ সরকার কাউকেই কন্ট্রোল করতে পারতেছে না। তাহলে সরকারের থাকার দরকারটা কি? তারপরে আরেকটি আলাপ যেটি উপদেষ্টারা করেছেন, সেটি হচ্ছে যে রাস্তাঘাট বন্ধ করে যার যখন ইচ্ছা আন্দোলন করছে। আবার এই আন্দোলনগুলোকে বিভিন্ন রাজনৈতিক দল গিয়ে সমর্থন জানাচ্ছে যে এই আন্দোলন খুব যৌক্তিক হচ্ছে, এই আন্দোলন ন্যায্য হচ্ছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তায় থাকতে হবে। তো উপদেষ্টাদের ভাষ্য হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই জায়গায় দায়িত্বশীলতার পরিচয় দেয়নি এবং সরকারকে যে সহযোগিতার প্রতিশ্রুতি গত আগস্টে ছিল সরকার গঠনের সময়, সেইটি তারা পাচ্ছেন না। এই কারণে তারা এখান থেকে সরে আসতে চান। আর বিশেষ করে যে আলাপটি ডক্টর ইউনূস করেছেন, সেটি হচ্ছে যে আপনার মানবিক করিডোর এবং বন্দর ব্যবস্থাপনা। তো বৈঠকে একদম স্পষ্ট করে বলা হয়েছে নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টার দিক থেকে যে বন্দরের 4টি টার্মিনালের মধ্যে একটি টার্মিনাল হচ্ছে নিউ মুরিং, সেটি একটি বেসরকারি কোম্পানি 5 পাওয়ারটেকের কাছে এটি ব্যবস্থাপনার অপারেশনের দায়িত্ব, তার সেই অপারেশনের ঠিকাদার। তো উপদেষ্টা পরিষদে বলা হয়েছে যে এখনও একটি বেসরকারি কোম্পানি অপারেশনের কাজ করছে। তো
তো সরকার আরেকটি বেসরকারি কোম্পানিকে বেটার অপারেশনের জন্য, স্মার্ট বন্দরের জন্য দিতে চায়, কিন্তু এই পুরো বিষয়টাকে বলা হলো যে সরকার বন্দর বিক্রি করে দিচ্ছে বিদেশিদের কাছে। তো ডক্টর ইউনূস বলছেন যে এরকম একটি আবহ তৈরি করা হলো যে আমি দেশ বিক্রি করে দিচ্ছি, এই দায় নিয়ে আমি থাকতে চাই না। এগুলো আসলে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। তো উপদেষ্টাদের মধ্যে 4 জন এবং প্রধান উপদেষ্টার 2 জন কর্মকর্তা এবং ছাত্রনেতারা আমাদেরকে বিষয়গুলো তারাই জানিয়েছেন। এই আলাপ হয়েছে উপদেষ্টা পরিষদে। আর দ্বিতীয় যে আলাপটি সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস যেটি বলেছেন, তিনি বারবার বলছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, জুনের 30 তারিখের পর এই সরকার থাকবে না, সরকার এর আগেই বিদায় নেবে। কিন্তু রাজনৈতিক দলগুলো তার এই প্রতিশ্রুতিতে আস্থা রাখছে না, তাকে অবিশ্বাস করছে, যেটিকে উনি ওনার জন্য অসম্মানজনক মনে করছেন। উনি মনে করেন যে তার এই প্রতিশ্রুতিতে তাদের আশ্বস্ত হওয়া উচিত, বিশ্বাস রাখা উচিত। যদি বিশ্বাস না রাখে তাহলে তা থাকা অর্থহীন। আর দ্বিতীয় আরেকটি বিষয় যেটি বড় করে আলাপ হয়েছে, বেশি করে আলাপ হয়েছে, যে নির্বাচন, আগামী নির্বাচনটি কেমন হবে। তো দেখেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে পুলিশ কিন্তু খুব একটা প্রোঅ্যাক্টিভ না। তো সরকারি প্রশাসনও সরকারের সঙ্গে আসলে কিন্তু তালমেল হচ্ছে না। বারবারই অভিযোগ করা হচ্ছে যে সরকারি কর্মচারী কর্মকর্তারাই সরকারকে সহযোগিতা করছেন না। তো নির্বাচনে তো তারাই দায়িত্ব পালন করবেন। তো সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে আশঙ্কা সেটি হচ্ছে যে এই বর্তমান যে প্রশাসন মাঠ পর্যায়ে যারা আছেন তাদের দিয়ে এবং পুলিশকে দিয়ে সুষ্ঠু নির্বাচন করা খুব কঠিন হবে, প্রায় অসম্ভব। হয়তো দেখা যাবে যে প্রচুর প্রাণহানি হচ্ছে, সহিংসতা হচ্ছে, ভোট রিগিংয়ের চেষ্টা হবে, যার যেখানে শক্তি আছে, যেহেতু পুলিশ দুর্বল, যার যেখানে শক্তি আছে সে সেখানে ভোট কাটার চেষ্টা করবে। প্রফেসর ইউনূস এটি বলেছেন যে বৈঠকে, যদি নির্বাচন সুষ্ঠুই না করতে পারি তাহলে আমাদের সরকারের থাকার দরকার কি, এইটি হচ্ছে বিষয়। তারপর যেটি বললেন যে ছাত্রনেতারা যমুনায় গিয়েছিলেন, নাসির উদ্দিন পাটোয়ারি এবং নাহিদ ইসলাম, ওনারা 2 জন গিয়েছিলেন। তো ওনারা 2 জন যাওয়ার পর প্রধান উপদেষ্টাকে তারা রিকোয়েস্ট করেছেন থাকার জন্য। প্রধান উপদেষ্টা তাদেরকে কোনো প্রতিশ্রুতি দেননি। আর আজকে পর্যন্ত যে খবর, সেই খবরটি হচ্ছে যে আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নানান দিক থেকে বলা হচ্ছে যে প্রফেসর ইউনূস আসলে রিজাইন করতে চান না, পদত্যাগ করতে চান না, উনি একটা নাটক করছেন। তো আজকের যে খবর, এই খবরটি হচ্ছে যে এই বক্তব্যেও তিনি মর্মাহত এবং আগামীকাল সম্ভবত বলছি যে এখন পর্যন্ত নিশ্চিত না, যে একটি উপদেষ্টা পরিষদের আরেকটি বৈঠক হতে পারে। সেখান থেকে সরকার কিছু শর্ত দিতে পারে রাজনৈতিক দল, সেনাবাহিনী সৈন্যদেরকে, যে এই দিকগুলো নিশ্চিত করতে হবে, সরকারকে কাজ করার স্বাধীনতা দিতে হবে, তাহলে সরকার থাকবে, নয়তো সরকার চলে যাবে। প্রধান উপদেষ্টার এই পদত্যাগের গুঞ্জনে কি বিএনপি কিছুটা নমনীয় হয়েছে? হ্যাঁ, দেখেন যে কালকে তো এই বিষয়টা সামনে আসার পর ইশরাক আগে দুপুরে ঘোষণা দিয়েছিলেন যে তারা রাস্তা থেকে উঠবেন না, তারপর তারা রাস্তা থেকে উঠে গেলেন। তারপর বিএনপির নেতারা কিন্তু আজকে বলছেন যে ওনারা সরকারের পদত্যাগ, ডক্টর ইউনূসের পদত্যাগ চান না, ওনারা চান যে সরকার একটা রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক। তো এটা তো একটা সমঝোতার দিকের আলাপ। আরেকটি বিষয় একটু জানতে চাই যে জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই পদত্যাগের বিষয়টি নিয়ে কি বলছেন? দেখেন, কেউই এখন পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয়নি, কিন্তু আমরা তাদের সঙ্গে যখন যোগাযোগ করেছি, কথা বলেছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আজকে সকালবেলা চেয়ারম্যানের পীরের অফিসে 5টি রাজনৈতিক দল বৈঠক করেছে একসঙ্গে, এনসিপি সহ, এবি পার্টি সহ, গণ অধিকার পরিষদও ছিল, যে কীভাবে পুরো জিনিসটাকে দ্রুত কুল ডাউন করা যায়, এই যে এসকেলেশন হয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, সেটাকে ডিএসকেলেট করা, সব কিছু সমঝোতার মধ্যে আনা, এই বিষয়ে তাদের সঙ্গে তারা বৈঠক করেছে। এই দলগুলো আবার অন্যদের সঙ্গেও বৈঠক করছে। জামায়াত আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাতের জন্য একটা সময় চেয়েছিল, প্রধান উপদেষ্টা আজকে কারোর সঙ্গে সাক্ষাৎ করেননি। বিএনপির প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে বিএনপির নেতারা নানান দল এবং নানান স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলছেন এই পুরো পরিস্থিতিটাকে ডিএসকেলেট করার জন্য। তো আসলে আগামীকাল কি হচ্ছে, তারপরের দিন কি হচ্ছে, তার উপরে নির্ভর করবে সবকিছু। এই 2 দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। প্রধান উপদেষ্টার এই পদত্যাগের আলোচনাটি মূলত দুই একদিন ধরেই চলছে, যে আন্দোলনগুলো এনসিপি এবং বিএনপির নেতাকর্মীদের বাকযুদ্ধ চলছে। তাদের এক একজন নেতা এক এক ধরনের মন্তব্য করছেন, সেটির প্রেক্ষিতে আবার বিএনপিও মন্তব্য করছেন। এনসিপি এবং বিএনপি কি মুখোমুখি পর্যায়ে চলে এসেছে কিনা? দেখেন, এনসিপি বিএনপি মুখোমুখি পর্যায়ে আসার মতো পরিস্থিতি নেই, কারণ বিএনপি একটা অনেক বড় শক্তি, এনসিপি তারা মাত্র গড়ে উঠছে। তো তারা বিএনপির সঙ্গে মুখোমুখি হওয়ার মতো শক্তি না। তো বিষয় যেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা গত ডিসেম্বরেও একবার, যেটি জানাজানি হয়নি তখনও তিনি একবার এরকম পদত্যাগের
ব্যাপারে মনস্থির করে ফেলেছিলেন যে উনি থাকতে চান না। সেটি তিনি বলেছিলেন, তখন ছাত্রনেতারা গিয়ে ওনাকে কনভিন্স করেছিলেন। অন্যান্য রাজনৈতিক দলও তখন তাকে আনঅফিসিয়ালি কনভিন্স করেছিল যে না, আমরা সহযোগিতা করব। প্রধান উপদেষ্টার বক্তব্যের জায়গাটা হচ্ছে যে রাজনৈতিক দলকে সহযোগিতা করতে হবে, সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে এবং সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। এবং আজকে যতদূর জানি যে ওনারা সরকার যেই জায়গাগুলো ঠিক করছে আগামীকালের জন্য, যে সরকার 3টি জিনিসকে গুরুত্ব দিবে: জুলাই গণহত্যার বিচার, সংস্কার এবং নির্বাচন। এই 3টি কাজ করার জন্য সরকারের যতটুকু স্বাচ্ছন্দ্যে প্রয়োজন, সরকারের যতখানি স্বাধীনতা প্রয়োজন, সেটি সরকারকে দিতে হবে। এটি হচ্ছে সরকারের অবস্থান। রাজীব আহমদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।